বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক আবহ, সামাজিক যোগাযোগ মাধ্যমের উত্তাপ, মাঠের লড়াই এবং ঘোষিত ফলাফল সব মিলিয়ে দেশটির রাজনীতিতে এক নতুন বাস্তবতার জন্ম দিয়েছে। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিন্তু নির্বাচনের ফল ঘোষণার দিন থেকে জনপরিসরের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে বাংলাদেশ জামাত ইসলামী এর ঐতিহাসিক উত্থান। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা এমন এক পরিবেশ তৈরি করেছিল যেখানে ভোট গণনা চলাকালেও অনেকেই বিশ্বাস করছিলেন রাষ্ট্র ক্ষমতার দ্বারপ্রান্তে হয়তো জামাত। বাস্তব ফলাফল সেই প্রত্যাশাকে পুরোপুরি সত্য না করলেও 18 থেকে 68 আসনে উত্তরণ এবং জোট সহ 77 আসন অর্জন দলটির রাজনৈতিক অবস্থানকে আমূল বদলে দিয়েছে। বাংলাদেশের জামাতে ইসলামীর রাজনৈতিক উত্থানের নেপথ্যের কিছুটা আজ আমরা তুলে ধরেছি। নির্বাচনের আগেও পরে সামাজিক মাধ্যমে যে হাড্ডাহাড্ডি বয়ান ছড়িয়ে পড়ে তা কেবল আবেগের বহিঃপ্রকাশ ছিল না, বরং ছিল কৌশলগত যোগাযোগের ফল। জামাত ঘনিষ্ঠ একাধিক ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও রাজনৈতিক ইনফ্লুয়েন্সার মাঠের আংশিক ফলাফলকে এমনভাবে উপস্থাপন করছিলেন যেন দাঁড়িপাল্লার প্রতীক দ্রুত এগিয়ে যাচ্ছে। এই ডিজিটাল বয়ান অনেক সমর্থককে এক ধরনের মনস্তাত্ত্বিক শক্তি দিয়েছে। নির্বাচনী রাজনীতিতে জয়ের সম্ভাবনা নিজেই একটি চালিকা শক্তি। এটি কর্মীদের আরও সক্রিয় করে, অনিশ্চিত ভোটারকে আকৃষ্ট করে এবং তৃণমূল সংগঠনকে উৎসাহিত রাখে। ফলে ডিজিটাল বাস্তবতার পূর্ণ প্রতিফলন না হলেও রাজনৈতিক গতিশীলতায় তা কার্যকর ভূমিকা রেখেছে। তবে কেবল সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে এই উত্থান ব্যাখ্যা করা যাবে না। 2008 সালের নির্বাচনে কার্যত ধসের মুখে পড়া জামাত কিভাবে এমন প্রত্যাবর্তন করলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একাধিক স্তরে বিশ্লেষণ প্রয়োজন। ঐতিহাসিকভাবে দলটি কখনোই বাংলাদেশের প্রধান গণভিত্তিক শক্তি ছিল না, আবার সম্পূর্ণ প্রান্তিকও ছিল না। 1991 সালে তার 18টি আসন ও 12% বেশি ভোট পেয়েছিল। 1996 আসন কমে দাঁড়িয়ে 3টিতে। 2001 আবার 17টি আসন পায়, 2008 নেমে আসে 2টিতে। সে প্রেক্ষাপটে এবারের 68টি আসন নিঃসন্দেহে অভূতপূর্ব। এটি কেবল সংখ্যাগত অগ্রগতি নয়, বরং ভোটের মানচিত্রে এক গুণগত রূপান্তর। এই রূপান্তরের প্রথম বড় কারণ রাজনৈতিক শূন্যতা। দীর্ঘদিন ধরে বাংলাদেশের নির্বাচনী রাজনীতি মূলত দুই প্রধান দলের প্রতিদ্বন্দ্বিতায় সীমাবদ্ধ ছিল, বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপি। আওয়ামী লীগ শুধু একটি ভোট ব্যাংক নয়, প্রশাসনিক প্রভাব, স্থানীয় ক্ষমতার কাঠামো এবং সাংস্কৃতিক পরিসরে দৃঢ় অবস্থান তৈরি করেছিল। জুলাই গণঅভ্যুত্থানের পর সেই কাঠামো ভেঙে গেলে ভোটের বাজারে তরলতা সৃষ্টি হয়। এই তরলতার ভেতরে ছিল বিপুল সংখ্যক নীরব ও ফ্লোটিং ভোটার, যারা পরিস্থিতি ও সম্ভাবনার হিসেব করে ভোট দেন। এই ভোটারদের একটি অংশকে টানতে জামাত তুলনামূলকভাবে সফল হয়েছে। বাংলাদেশ ধর্মপ্রাণ দেশ, এই বক্তব্য সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু ভোটাররা ধর্মপ্রাণ হলেও রাজনৈতিকভাবে তারা বাস্তববাদী। বাজার দর, চাকরি, নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় নেতার প্রাপ্যতা, এসব প্রশ্নে ভোটের সিদ্ধান্ত নির্ধারিত হয়। ফলে ইসলাম মানেই জামাত এমন সরলীকরণ বাস্তবের সঙ্গে খাপ খায় না। ইসলাম একটি সামাজিক ও আধ্যাত্মিক পরিচয়, জামাত একটি রাজনৈতিক সংগঠন। তবুও এবারের নির্বাচনে দেখা গেছে ধর্মীয় ভাষায় উচ্চারিত নৈতিক প্রতিশ্রুতি, ইনসাফ, সততা, সামাজিক ন্যায় রাজনৈতিক আস্থার উপর উপস্থাপন হয়েছে। অনেক ভোটার আদর্শগত সমর্থক না হয়েও কম দুর্নীতিগ্রস্ত বিকল্প হিসেবে জামায়াতকে বিবেচনা করেছেন। জুলাই পরবর্তী সময়ে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে ওঠা সহিংসতা বা চাঁদাবাজির অভিযোগ রাজনৈতিক আলোচনায় গুরুত্ব পেয়েছিল। জামায়াত তাদের প্রচারণে এই বিষয়গুলো সামনে এনেছে। আমি ওদের পছন্দ করি না, কিন্তু ওরা মারামারি কম করে, এই ধরনের বক্তব্য মাঠে শোনা গেছে। এটি আদর্শগত আনুগত্যের প্রকাশ নয়, বরং রাজনৈতিক হতাশার বহিঃপ্রকাশ। সেই হতাশা অনেক ক্ষেত্রে দাঁড়িপাল্লার পক্ষে ভোটের রূপ নিয়েছে। তরুণ ভোটারদের পুনর্বিন্যাসও বড় কারণ। একসময় বিশ্লেষকরা বলতেন তারুণ্য আওয়ামী লীগমুখী, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনে সেই সমীকরণ বদলে গেছে। জুলাই আন্দোলনের আবেগ ও নতুন রাজনীতির আকাঙ্ক্ষা থেকে জন্ম নেয় জাতীয় নাগরিক পার্টি। নতুন দল হিসেবে তাদের ছিল আবেগ, কিন্তু ছিল না পর্যাপ্ত সংগঠন ও গ্রামীণ নেটওয়ার্ক। জামাতের সঙ্গে জোট তাদের সে ঘাটতি পূরণ করেছে। বিনিময়ে জামাত পেয়েছে নতুন প্রজন্মের একাংশের সমর্থন। ফলে এবারের ফলাফলকে একা জামাতের অর্জন হিসেবে দেখলে বিশ্লেষণ অসম্পূর্ণ থাকবে। এটি ছিল কৌশলগত জোটের ফল। ঢাকার ফলাফল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। রাজধানীর 15টি আসনের মধ্যে জামায়াত 6টির এবং তাদের জোট সঙ্গীরা একটি আসন জিতেছে। নগর রাজনীতিতে এই অগ্রগতি দেখায় দলটি কেবল গ্রামীণ আবেগে সীমাবদ্ধ নয়, শহরে মধ্যবিত্তদের একাংশ দুর্নীতি বিরোধী ভাষা ও সাংগঠনিক শৃঙ্খলায় আস্থা রেখেছে। ঢাকা 17 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মাত্র 4399 ভোটের ব্যবধানে জয়ী হওয়া প্রতীকীভাবে দেখায়
মাঠের প্রতিযোগিতা কতটা তীব্র ছিল। আসনের হিসেবে বিএনপি এগিয়ে থাকলেও ভোটের ব্যবধানে বহু জায়গায় লড়াই ছিল হাড্ডাহাড্ডি। জামায়াতের উত্থানে সাংগঠনিক শৃঙ্খলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অনেক দল নির্বাচনী পর্যায়ের পর ভেঙে পড়ে, কিন্তু জামায়াতের ক্যাডার ভিত্তিক কাঠামো টিকে ছিল। বাড়ি বাড়ি প্রচারণায়, ফ্ল্যাটে ফ্ল্যাটে যোগাযোগ, নির্দিষ্ট ভোটারদের নিশ্চিত উপস্থিতি, এসব কৌশল তাদের আসন জয়ে সহায়ক হয়েছে। দলের ভেতরে বিদ্রোহী প্রার্থী না থাকা এবং প্রার্থী বাছাইয়ের তুলনামূলক নিয়ন্ত্রণও ভূমিকা রেখেছে। নির্বাচিত 68 জনের মধ্যে 65 জনের প্রথমবারের সংসদে যাওয়া প্রমাণ করে দলটি নতুন মুখ সামনে আনতে পেরেছে। ঐতিহাসিক স্মৃতি ও বয়ানও প্রভাব ফেলেছে। 1971 সালের ভূমিকা দলটির উপর দীর্ঘ ছায়া ফেলেছে। একই সঙ্গে অতীতে দমন পীড়নের অভিজ্ঞতা থেকে তারা মজলুম ন্যারেটিভ করেছে। এই ন্যারেটিভ ধর্মপ্রাণ ও সহানুভূতিশীল ভোটারের একাংশকে প্রভাবিত করেছে। আবার অন্যদিকে বাম ও শাহবাগপন্থী শক্তিগুলো তাদের উত্থানকে সন্দেহের চোখে দেখছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রতিবাদ, সাংস্কৃতিক পরিষদের সমালোচনা এসব প্রমাণ করে রাজনৈতিক মেরুকরণ নতুন রূপ পেয়েছে। ভূ রাজনৈতিক ভাষ্য প্রাসঙ্গিক। ভারত বিরোধী আবেগ বাংলাদেশের রাজনীতিতে সময়ভেদে গুরুত্ব পায়। জামায়াত নিজেদের আধিপত্য বিরোধী অবস্থানের প্রতীক হিসেবে উপস্থাপন করেছে। যদিও কূটনৈতিক বাস্তবতায় সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন হয়নি, জনপরিসরে এই অবস্থান তাদের কিছু ভোট এনে দিয়েছে। জামাতের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় জনসমর্থনে, বিশেষ করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার মতো জনসমর্থন বাংলাদেশের জামায়াতের কখনোই ছিল না। এবারের 1 জুলাই বিপ্লবের অন্যতম প্রধান শক্তি হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ও ভারতীয় শক্তির কাছে সবচেয়ে বেশি নির্যাতিত হওয়া এই রাজনৈতিক দলটি। সেই সাথে জামাতের কল্যাণমুখী ও দেশবান্ধব কর্মসূচি দলটিকে রাতারাতি দেশের মানুষের মণিকোঠায় স্থান করে দিয়েছে। সেই জনপ্রিয়তাকে বিতর্কিত ও ম্লান করে দেওয়ার জন্য ভারতীয় হিজিমন ও বাম আওয়ামী শক্তিগুলো জামাতের সাফল্যকে খাটো করে দেখার একটি জোয়ার তৈরি করতে চাইছে। তারই প্রেক্ষিতে বাম সংগঠনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শহরে জামাত ও শিবির বিরোধী নানা অপতৎপরতা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাম সংগঠনগুলো ছাত্রদের সর্বোচ্চ ভোটে নির্বাচিত ভিপি সাদিক কাইয়েমকে বিতর্কিত করতে নানা অপপ্রচার ও প্রোপাগান্ডা চালায়। সেই লক্ষ্যে ট্রাকে মাইক লাগিয়ে ভিপি সাদিক কাইয়েমকে ব্যঙ্গ করে নাচে গানে উল্লাস করে বাম ছাত্র সংগঠনের উগ্র নেতাকর্মীরা। যদিও এবারের নির্বাচনে বাম সংগঠনের প্রধান নেতারাই সবার জামানত হারিয়ে পরাজয় বরণ করেছেন। বাম সংগঠনগুলো সারা দেশ মিলিয়ে 10,000 ভোটেও জিততে পারেননি। সব মিলিয়ে এবারের নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে বহুমাত্রিক রূপান্তরের সূচনা করেছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাচ্ছে, কিন্তু জামায়াত প্রান্তিক শক্তি থেকে জাতীয় সমীকরণের কেন্দ্রে এসেছে। এই অবস্থান টেকসই হবে কিনা তা নির্ভর করবে তাদের সংসদীয় আচরণ, নীতি প্রস্তাব, জোট ব্যবস্থাপনা এবং মাঠের সংগঠন ধরে রাখার সক্ষমতার উপর। ইতিহাস দেখিয়েছে উত্থান ধরে রাখা উত্থানের চেয়েও কঠিন। তবে এটিও স্পষ্ট যে এই নির্বাচনের পর বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ আর আগের জায়গায় নেই। জামাতের এই অগ্রগতি ভবিষ্যতের রাজনীতিতে একটি স্থায়ী ভেরিয়েবল হয়ে থাকবে, যা উপেক্ষা করে কোনো বিশ্লেষণই পূর্ণ হবে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেলটি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।